হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কুরবানির ঈদ এবং কুরবানির পরে আমরা কি করলাম এবং বাবার বাড়ি থেকে আবারও চলে গেলাম শ্বশুর বাড়িতে কুরবানি দিতে, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো কুরবানি ঈদের দিন তো ডেজার্টও বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এবার যাওয়ার সময় আমাদের মেরিকে রেখে এবং লিওকে রেখে যেতে অনেক কষ্ট লেগেছে আমার। এই প্রথমবার আমি ওদেরকে আমার বাবার বাড়িতে রেখে যাচ্ছি, কারণ ওইখানে অনেক গরম লাগবে, ওদেরকে নিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো সেই জন্য এখানে রেখে যাচ্ছি, ওদের কষ্টটা যাতে কম হয় সেই জন্য। আর যাওয়ার সময় আদর করে দিচ্ছিলাম। প্রথমে মনে হচ্ছিল যে রাগ করেছে, ও পানি খাচ্ছিল না, আমি আদর করে দেওয়ার পরে পানি খাচ্ছিল আর আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার খুব খুব কষ্ট হচ্ছিল ওকে রেখে যেতে। আর লিও তো তেমন একটা কিছু বোঝে না, ও দুষ্টামিই করছিল। কিন্তু আমাদের ম্যারিকে দেখে মনে হচ্ছিল ও খুব বুঝছিল আমি ওকে রেখে যাচ্ছি। তো অনেক খারাপ লাগছিল ওদের রেখে, কিন্তু তারপরে ভাবলাম যে এখানে সবাইকে বলে গেছি যে ওরা যাতে দেখে রাখে, আমার মাকে, আমার বোনকে, ভাইকে, সবাইকে বলে গেছি যে ওদেরকে দেখে রেখো। সায়ানকেও বলে গেছি। সায়ান আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিল। আমরা এখন রওনা হচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে, যেটা সব সময় করি। আমাদের গ্রামের বাড়িতে আমরা ঈদ করি এবং তারপরের দিন আবার চলে আসি। এইভাবেই আমরা সব সময় যাই এবং ঈদের পরে চলে আসি। আর একটা ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, আর একটা ব্যাগ রেখে যাচ্ছিলাম, যেহেতু চলে আসবো তাড়াতাড়ি। এবং সাফওয়ান আমরা একটু দিনে দিনে যাচ্ছি, যেহেতু আমরা ওখানে গিয়ে আমাদের গরুটাও দেখতে যাব, যেহেতু গ্রামে গরুটা কেনা হয়েছে। তো ওখানে পাশের বাড়িতে আবার গরুটা দেখতে যাব। আর আমাদের গরুটা আমি দেখছিলাম আর বলছিলাম যে এরপরে এসে আর গরু দেখবো না, গরুর মাংসই হয়তো খাওয়া হবে। গ্রামে যাওয়ার পরে ওইখানে আমরা সাথে সাথে যাব আমাদের গরুটা দেখতে। যদি মনে হয় যে গরুটা বাড়িতে আনবো, আজকে আনবো, আর না হয় কালকে ঈদের দিনেই আনবো। আর আমরা দিনে দিনে যাচ্ছি এই কারণেই। আর যেহেতু গরু দেখবে বাচ্চারা, হাটে যায়নি এবার, সেজন্য আগে আগে গেলে ওদের একটু ভালো লাগবে। তো এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর যাওয়ার পথে এই যে রাস্তাগুলো এত সুন্দর আমাদের বিক্রমপুরের, আমার কাছে খুবই ভালো লাগে। আর রাস্তায় দেখছিলাম এখানে গরু কুরবানির জন্য যা যা দরকার তা সব কিছু বিক্রি হচ্ছিল। আর আমাদের গ্রামের এত সুন্দর রাস্তাগুলো পার করে রাস্তায় দেখলাম যে এখানে হাট বসেছে। হাটে তেমন কোনো গরু নাই, সব গরু বিক্রি হয়ে গিয়েছে, কয়েকটা হাতে গোনা গরু আছে। এই তো চলে আসছি বলতে বলতে। আর সব কিছুই ভালো লাগে, কিন্তু গ্রামে এত গরম ছিল, গরমের কারণে ভালো লাগছিল না। তারপরে এসেই বলেছিলাম চলে যাব গরু দেখতে, আমরা চলে যাচ্ছি। যেহেতু আমাদের বাড়ির পাশের বাড়িতেই গরু ছিল, ওনারা পালে, অনেকগুলো গরু বিক্রি করেছে, তো আমরা ওই দিকটাই যাচ্ছিলাম এখন। আর যেতে যেতে রাস্তাগুলো খুব ভালো লাগছিল, গ্রামে অনেকদিন পর আসলে খুব ভালো লাগে। তো এই তো চলে এসেছি আমরা। এই বাড়ি থেকেই গরু কেনা হয়েছে, দেখতে পাচ্ছেন পালে আর কোনো গরু নাই, কিন্তু এই গরুটাই ছিল, আমরা এখানে রেখে দিয়েছি। বাসায় নেনি, বাসায় নিলে কে পালবে। তো গরুটা বের করা যাচ্ছিল না, গরুটা খুব বেশি তেজি ছিল। আর বাইরে থেকে দেখছিল। এই বাড়িতে দেখলাম যে ছাগল, খাসি সবই ছিল, চাইলে খাসিও কেনা যেত এখান থেকে। অনেক অনেক ছিল। আর এখান থেকে একটা কোলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপর আবার ভয় ধরছিল না ও। তারপরে বললাম থাক, আর ধরা লাগবে না, চলো আমরা চলে যাই আবার এখন বাড়িতে। তারপরে গরুটা আর আমরা আনলাম না, চলে আসলাম। ভাবলাম যে বাসায় নিলে এখন খাওয়ানো একটা ঝামেলা হয়ে যাবে। আর সাফনকে বলছিলাম গরু কেমন হয়েছে, ওরা বলছিল খুব পছন্দ হয়েছে। তারপরের দিন ঈদের দিন সকাল সকাল আমি একটা ডেজার্ট বানাই। আমার শাশুড়ি মজা করে সেমাই বানিয়েছে, তো সেই সেমাই দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করলাম। প্রথমে সেমাই দিলাম গ্লাসের নিচের অংশে, তারপরে দিলাম আমের জুস, যেটা পিউরি করে রেখেছিলাম, তারপরে টুকরো টুকরো আম দিলাম, আর আইসক্রিম দিয়ে হয়ে গেল মজার একটা ডেজার্ট। আপনারা বানিয়ে খেতে পারেন পরবর্তীতে। তারপরে ঈদের দিন এই হচ্ছে গরু এনেছে, গোসল করেও ফেলেছে, এখন কুরবানির সময় এবং কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গেছে, সবার কুরবানি হয়ে গেছে জানি। ভিডিওটা যেহেতু আমি একটু লেট করে দিচ্ছি, আর ঈদের ব্যস্ততার কারণে আসলে এডিট করা হয়নি, ভাবলাম আমাদের ঈদের আনন্দটা পরে হলেও আপনাদের সাথে শেয়ার করি। তারপরে ঈদের দিন আমি রান্না করছিলাম, গরু মোটামুটি আমাদের কাটা প্রায় শেষ। ওখান থেকে আমরা কিছু মাংস নিয়ে রান্না করছিলাম, 3 ভাগ করে নিয়েছি, তারপরে ওখান থেকে 1 ভাগ নিয়ে আমি আবার রান্না করছিলাম। আর এই হচ্ছে গরু মাংসগুলো আমি কেটে নিলাম, এখন আমি মাংসটা বসিয়ে দিব। সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমেই। আমি নর্মালি যেভাবে রান্না করি বাসায় ওইভাবেই রান্না করেছি, এখানে মানে আলাদাভাবে কোনো রেসিপি নাই, যেসব মশলা দিয়ে আমরা সাধারণত রান্না করে থাকি।
কিন্তু কুরবানির ঈদের মাংসটা কেন জানি খেতে একটু বেশি মজা লাগে। তো আমি তেলে কিন্তু প্রথমে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিলে ঝোলটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। তারপরে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে। তারপরে এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো তারপরে আমি এখানে দিয়ে দিব এখন একে একে সব বাটা মশলাগুলো। এখানে আমি দিয়ে দিব প্রথমে আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি। তারপরে এখন একটু আদার গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে করা, তো সেটা দিয়ে দিলাম এখন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলাদাভাবে আবার মরিচের গুঁড়া, যেটা একটু লাল বেশি, এবং কাশ্মীরি মরিচের গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে। মশলাটা ভালো মতো কষিয়ে নিলে আরও বেশি কিন্তু ভালো লাগে। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি একটু পরিমাণ পানি দিয়ে এখানে আমি মশলাটাকে ভালো মতো আরও একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এখানে। আর এখানে আসলে কি সব কিছু কোথায় কি আছে আমি জানি না, তো সেই কারণে আমি প্লেট দিয়ে পানি দিচ্ছিলাম। সামনে হয়তো গ্লাস পাচ্ছি না, কখনো কিছু পাচ্ছি না। তো যার যার পাকের ঘরে রান্নাটা তার কিন্তু আরও সহজ হয়ে যায়, সব কিছু কাছেই পায়। আমার শাশুড়ি যেহেতু রান্নাঘর, তো ওনার কাছে সব কিছু সহজলভ্য হয়, আমার কাছে খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে যাই। মাংসগুলোকে এখন ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম আমি, এবং মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে মাংসগুলো। তো মাংসটা দেওয়ার পরে এই ঝোলটার মধ্যেই আমি অনেকক্ষণ রান্না করব, যাতে যাতে এক্সট্রা কোনো পানি দিতে না হয়। এই ঝোলটা বা এই মাংস থেকে পানিটা যেটা উঠবে সেটা দিয়ে অনেকক্ষণ রান্না হয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হওয়ার অপেক্ষা আর রান্না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই ফাঁকে আমি এই দিক থেকে রান্না করব এখন খিচুড়ি। মাংসটা আমি পাঠিয়ে দিয়েছি মাটির চুলায়, আমি এখানে রান্না করছি এখন খিচুড়ি। আমি যেহেতু এখানে আসলে সবসময় এই চুলায় রান্না করি, গ্যাসে, এলপি গ্যাসে। আর ওই দিক থেকে চুলায় যা যা রান্না আছে আমার শাশুড়ি করে, কারণ চুলায় রান্না করতে গেলে আমি খুব পেরেশান হয়ে যাই, যেহেতু ওখানে আমি কখনো রান্না করি না। তারপরে এখানে আমি হাঁড়িতে দিয়েছি এখানে তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর চুলায় যে রান্না করতে পারি না তেমন কোনো কথা না, পারি, কিন্তু করতে গেলে আসলে দেখা যায় কি সব কিছু আমার হাতের কাছে না থাকাতে টানাটানি লেগে যায়। আর এখানে দেখা যায় যা যা আছে আমার পাশে একটু সুবিধা হয় আমার জন্য। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। তারপরে আমি এখানে মশলাটা খুব ভালো মতন কষাবো। মশলাটা কষানোর পরে এখানে আমি চাল এবং ডাল ধোয়াগুলো দিয়ে দিব। চাল এবং ডালের মধ্যে আমি মসুর ডাল এবং চাল একসাথে ধুয়েছি, আর মুগ ডাল এবং খেসারি ডাল এই দুটাকে আলাদা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা সিদ্ধ হতে একটু দেরি হয়। এবং আমি এই দুটা ডাল আগে দিয়ে দিলাম, তারপর আমি এখানে মসুর ডাল এবং চালটা একসাথে আবার দিয়ে দিচ্ছি। চাল ডাল সব কিছু দেওয়ার পরে আমি এগুলা ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো মতো নেড়ে চেড়ে মেশানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব। তো এর আগে আমি মশলার সাথে চাল ডাল সব কিছু ভালো মতো একটু কষিয়ে নিব। অনবরত নাড়তে থাকবো, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না হয়তো। তো ঈদের দিনের খিচুড়িটা আমি আসলে রান্না করতাম না আজকে এতগুলো খিচুড়ি রান্না করতে গেলে আমার একটু মশলার মাপের ঝামেলা হয়ে যায়। তারপর রান্না করলাম, আমার ছেলে আমার হাতের খিচুড়ি খেতে চাইছে, ও খুব পছন্দ করে আমার হাতের খিচুড়িটা। তো এই তো রান্না কিন্তু কিছুক্ষণ পরেই ডান হয়ে গিয়েছে, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কতগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়েছি। মাঝখান থেকে চিড়ে দেওয়ার কারণে একটু ঝালের জন্য, আর আস্ত দিয়েছি যার দরকার বেশি ঝাল সে একটু ডলে ডলে খেতে পারবে। তো এই হচ্ছে খিচুড়ি রান্না, মোটামুটি কিন্তু খিচুড়ি রান্না শেষ। এখন আমি সবাইকে কিন্তু হয়ে যাওয়ার পরে বেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি আঠালো এবং সুন্দর খিচুড়ি হয়েছে। আর এই খিচুড়িটা একটু ঝোল ঝোল মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আর মাংসটা এরকম আলু দিয়ে ঝোল করে রান্না করবেন আর খিচুড়ির সাথে নিয়ে খাবেন। আর আসলে খিচুড়িটা আমি আমার মায়ের রেসিপিতে রান্না করি। আমার মা ঈদের দিন এই রান্নাটা করে, এভাবে খিচুড়িটা। আমি যেহেতু ঈদের দিন আমাদের বাড়িতে থাকতে পারি না, তো এখানে এইভাবেই রান্না করেছি আজকে। সাফওয়ান এইভাবে খেতে চেয়েছিল, তো মাকে ফোন করে ওভাবেই রান্না করে নিলাম। রান্নাটা অনেকটা আমার মায়ের মতোই হয়েছে।
আর এদিক থেকে আমাদের সারা দিনের কাজ শেষ বাসার, আমি আমাদের ঘরটা পানি দিয়ে ভালো মতো ধুয়ে দিচ্ছিলাম। এখানে যেহেতু মাংস ভাগ বা মানুষকে দেয়া হয়েছে, সব কিছু করা হয়েছে, সেই জন্য এই ঘরটাকে ভালো মতন মোটরের পানি দিয়ে, পাইপ দিয়ে পানি দিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম আমি। আর এটাকে ঝাড়ু দিয়ে দিয়ে এখানে তেল চর্বি যা লেগেছিল সব উঠিয়ে দিচ্ছিলাম। আর পাইপ দিয়ে এই কাজগুলো করতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু পাটাতন ঘর, সেই জন্য অনেক সুবিধাই হচ্ছিল, এত একটা অসুবিধা লাগছিল না। পানি ঢালছিলাম আর নিচ দিয়ে চলে যাচ্ছিল, এগুলো আর কি পরিষ্কার করতে তেমন অসুবিধা হয় নাই। আর ঈদের দিন রাতে এই অবস্থা আমাদের, অন্ধকারে আমরা বসেছিলাম, গরমে সিদ্ধ হয়ে গিয়েছি, কারণ সারা রাত কারেন্ট আসে নাই। আমার ছেলে পাটাতনের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, এত অসহ্য গরম ছিল। ঈদের দিন মানুষ সারা দিন কাজ করেছে, তারপরে যদি রাতের বেলা এমন কারেন্ট না থাকে, সন্ধ্যা 7টা থেকে শুরু করে সারাটা রাত এমন ছিল। মানুষ মাংস রেখেছে যে ফ্রিজে, সেগুলোও হয়তো অনেকের পচে গিয়েছে। অনেক মানুষ আছে যারা সারাদিন মাংস কাটাকাটি করেছে, তারপর অনেক পরিশ্রমের একটা দিন কুরবানির ঈদের দিনটা। তো অনেক গরিবের বাসায়ও কিন্তু এখন ফ্রিজ থাকে, তারা হয়তো মাংস নিয়ে ফ্রিজে রেখেছে, তাদের এই মাংসগুলো হয়তো জমেও নাই। সারা রাত কারেন্ট না থাকলে কি অবস্থার হতে পারে। আমরা তো গরমে দেখতেই পাচ্ছেন, চারদিক অন্ধকার, সবাই সবার ঘরে এরকম মোবাইলের লাইট জ্বালিয়ে যতক্ষণ চার্জ ছিল বসেছিল। আর আমাদের অবস্থা তো পুরাই বেহাল হয়ে গেছে, মানে গরমে কি বলবো, এতটা গরম অনেক দিন পরে সহ্য করলাম। মানে কি বলবো, এরকমটা করা ওদের একেবারেই ঠিক হয় নাই। তারপরে পরের দিন আর কি আমাদের এই তো রান্না বান্না, ইলিশ মাছ রান্না হয়েছে পটল দিয়ে, গরুর মাংস তো থাকবেই আজকে, এটা বলার কিছু নাই। আর এখন 2-4 দিন যদি দুপুরবেলা, রাতের বেলা, সকালবেলা গরুর মাংস না থাকে, এটা কি হয়? কুরবানির ঈদ মনে হবে বলেন? তবে আমি এখন কুরবানির ঈদ হলেও আমি এখন মাংস খাচ্ছিলাম না, আমি আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। তো ভাত খেয়ে আমরা আবার চলে যাব বাড়িতে, যেহেতু সারা রাত এত অসহ্য গরম সহ্য করছি, আজকে আর থাকার কোনো সাহস নেই। আজকে যদি কারেন্ট এমন করে মরেই যাব। তো এই জন্য খাওয়া দাওয়া করে দুপুরের পরপর আমরা বিকেল দিকে রওনা হয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এত গরমে আর থাকা সম্ভব না। তারপরে আমরা এই তো গুছাই গেছে, তারপরে আমরা বের হয়ে যাচ্ছি। সাফওয়ান এবং আরহাম দুজন আগেই চলে গেছে বের হয়ে দাদির কাছে বিদায় নিয়ে। তো আমরা এখন ঘরটার বাইরে দিয়ে লাগিয়ে আমার শাশুড়ি আমাদের এগিয়ে দিতে যাচ্ছিল। অবশ্য আমরা যাওয়ার সময় যখন রেডি হয়ে বের হব, ঠিক তখনই বৃষ্টি হয়েছে। সারা দিন কোনো বৃষ্টিরই নেই, আজকে বৃষ্টি হয়েছে। তো এই তো আমাদের ঈদের সব ভালো মন্দ মিলে এভাবেই কেটেছে। আপনাদের কেমন কেটেছে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।